আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকাল, সংবর্ধনার ইতিহাস গড়ার অপেক্ষায় বিএনপি। বাংলাদেশ ভারত তিক্ততা বাড়ছেই, উগ্রবাদ দমনে ব্যবস্থা নিতে হবে দিল্লিকে। জমিয়তকে 4টি আসন ছেড়ে দিল বিএনপি, স্বতন্ত্র লড়বেন ব্যারিস্টার রুমিন। নির্বাচন নিয়ে ইসিতে বৈঠক, চ্যালেঞ্জগুলো তুলে ধরলেন প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আগমন, চাপ সামলাতে হিমশিম আবাসিক হোটেলগুলো। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। প্রায় 1.5 যুগ নির্বাসিত জীবন শেষে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সম্বর্ধনা দিতে ইতিহাস করার অপেক্ষায় রয়েছে বিএনপি। দলটি প্রত্যাশা করছে সম্বর্ধনাকে কেন্দ্র করে রাজধানীতে কাল 50 লাখ মানুষের সমাগম ঘটবে। বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকেই ঢাকায় আসতে শুরু করেছেন 63 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দুপুর 12টায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর থেকে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন 300 ফিটে প্রথমে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। পরে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানেরও কাল দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাইমা রহমান। তিনি লিখেছেন, অনেক বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই। এদিকে বিশেষ কার্যক্রম ও নিরাপত্তাজনিত কারণে আজ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টা হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 111-এর সময় প্রায় 18 মাস কারান্তরীণ থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বছরের 11 সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। 50 লাখ মানুষ সমাগমের প্রত্যাশা, 300 ফিটের সম্বর্ধনাস্থল প্রস্তুত। তারেক রহমানকে সম্বর্ধনা দিতে রাজধানীর 300 ফিট এলাকায় বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিশ্ব রোডে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ জুড়ে তৈরি করা হচ্ছে এই মঞ্চ। মঙ্গলবার দুপুরে সম্বর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনে যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সম্বর্ধনায় মানুষের মহামিলন হবে, অর্ধকোটি মানুষের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী আহমেদ। তিনি আরও জানান, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা প্রসঙ্গে রুহুল কবির রিজভী জানান, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারও তারেক রহমানের নিরাপত্তায় আন্তরিক। দলীয়ভাবেও নেতাকর্মীরা তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমাগম যত বড়ই হোক সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন। কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মাকে দেখে বাসায় পৌঁছানো পর্যন্ত সবাই শৃঙ্খলার সঙ্গে অবস্থান করবেন। বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী। নেতাকর্মীরা নগরীর প্রধান সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলিয়েছেন ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড। এতে বড় অক্ষরে লেখা, লিডার আসছে।
হে বিজয়ী বীর তোমাকে স্বাগত ইত্যাদি। মঙ্গলবার রাজধানীর পল্টন, মৎস্য ভবন মোড়, কাকরাইল, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালী, গুলশান, উত্তরা, বনানী ও বাড্ডা সহ বিভিন্ন স্থান ঘুরে এই চিত্র দেখা গেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লাগানো এসব ব্যানার বিলবোর্ডে বড় আকারে শোভা পেয়েছে তারেক রহমানের ছবি। রাজধানীতে স্বাগত মিছিল। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে স্বাগত মিছিল করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মিছিলের নেতৃত্ব দেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিজি হাসপাতালের বটতলা থেকে শুরু করে শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবনে গিয়ে এই মিছিল শেষ হয়। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছে। মঙ্গলবার হিন্দুত্ববাদী কয়েকটি উগ্র ধর্মীয় সংগঠনের কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ মিশনের দিকে ঢুকে পড়ার চেষ্টা করেন। কলকাতায়ও একই রকম ঘটনা ঘটেছে, যদিও পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এদিকে এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকার কঠোর বার্তা দেওয়া সহ পুরো ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে। এছাড়া সুষ্ঠু তদন্তের দাবি জানানো ছাড়াও ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো কিছু না ঘটে সে ব্যাপারে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে শনিবার রাতে দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামের এক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করা হয়। ওই বিক্ষোভ থেকে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় নিরাপত্তা শঙ্কায় দিল্লি, আগরতলা ও শিলিগুড়ির হাইকমিশনে ভিসা বা কনসিউলার সেবা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়। এছাড়া এসব ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে 10 দিনের ব্যবধানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে 2 দফায় তলব করা হয়। অপরদিকে ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে 1 দফা তলব করে দেশটির অবস্থানের কথা তুলে ধরে। একই দিন ঢাকায় তাদের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমও স্থগিত করা হয়। এছাড়া ঢাকার অভিযোগকে অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন বাংলাদেশের মিডিয়া প্রোপাগান্ডা করছে। এদিকে শেষ খবর পাওয়ার পর্যন্ত মঙ্গলবার বিকালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এমন বৈরী অবস্থাকে মোটেই ভালোভাবে নিচ্ছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। কয়েকজন বিশ্লেষক যুগান্তরকে বলেন, যে কোনো মূল্যে এই উগ্রবাদ দমনে ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে চলমান উত্তেজনা কমাতে ঢাকা ও দিল্লিকে কূটনৈতিক চ্যানেলে সম্মানজনক আলোচনা চালিয়ে যেতে হবে। দুদেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কোনোভাবে সৃষ্ট পরিস্থিতিকে খারাপের দিকে নেওয়া যাবে না। ভারত সরকারকে দেশটির হিন্দুত্ববাদী উগ্র ধর্মীয় পন্থীদের থামাতে হবে। ঢাকা তো এ ধরনের উচ্ছৃঙ্খল কোনো বিক্ষোভ করতে দেয়নি। যেটুকু হয়েছে তা ছিল শান্তিপূর্ণ এবং ভারতীয় হাইকমিশন থেকে অনেক দূরে। এছাড়া ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনায় সরকার ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। জড়িতদের মধ্যে গতকাল পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সাম্যক সারির জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় অন্যতম পলাতক আসামি শুটার ফয়সাল ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। এর প্রতিবাদে আসামিকে ভারত থেকে ফেরত আনা সহ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। সেদিন রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একদল মানুষ বিক্ষোভ দেখান। একই রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকার একটি কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া শুক্রবার ইনকিলাব মঞ্চ ঢাকার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দিলেও দূতাবাস থেকে অনেক দূরে পুলিশ তাদের আটকে দেয়। এদিকে এসব ঘটনার প্রতিবাদে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী উগ্র ধর্মীয় কিছু সংগঠন তাদের উস্কানোমূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। শনিবার থেকে অব্যাহত রাখা আক্রমণাত্মক বিক্ষোভ কর্মসূচির পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে সম্পর্কের ক্রমেই অবনতি ঘটছে, যা ঘটেছে বাংলাদেশ হাইকমিশনের সামনে। মঙ্গলবার সকালে বাংলাদেশ হাইকমিশন এবং দুপুরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা অবস্থান নেন। দুই স্থানেই তারা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা একাধিক নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,
হয় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ বা বিভিএইচপি ও বজরং দলের কর্মসূচিকে কেন্দ্র করে হাইকমিশনের সামনে 3 স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছিল। সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও উপাসনালয় ভাঙচুরের নিন্দা জানিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে অন্তত 2টি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ব্যারিকেড পুনরায় স্থাপন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। এরপর একই দিন দুপুরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু দেশটির সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানায়, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানাতে কয়েকশো মানুষ উপ হাইকমিশনের সামনে জড়ো হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। সংবাদ মাধ্যমগুলো শেয়ার করা ভিডিওতে দেখা গেছে একদল লোক গেরুয়া রঙের পতাকা হাতে উত্তেজিত হয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, যা বললেন 2 বিশ্লেষক। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক রাষ্ট্রপতি হুমায়ুন কবির মঙ্গলবার যুগান্তরকে বলেন, উত্তেজনা বাড়িয়ে লাভ নেই। কূটনৈতিক যে নিয়ম নীতি আছে এবং শিষ্টাচার আছে সেভাবে 2 দেশকেই আলোচনাকে এগিয়ে নিতে হবে। এছাড়া উভয় দেশকে কূটনৈতিক নীতি নৈতিকতার মাত্রা বজায় রেখে চলা উচিত। তিনি বলেন, যে কোনো ধরনের উত্তেজনা দূর করতে ঢাকা ও দিল্লিকে উদ্যোগী হতে হবে। এক্ষেত্রে কূটনৈতিক প্রতিষ্ঠিত রীতিনীতি ও পদ্ধতি আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তবে বড় ধরনের কোনো উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হলে সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে। এমনটা যেন না হয় সেদিকে জোর দেওয়া উচিত। মনে রাখতে হবে, সামনে আমাদের জাতীয় নির্বাচনের এই প্রেক্ষাপটে সব অংশীদার, উন্নয়ন সহযোগী ও কূটনৈতিক অংশীদার সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে একটি কার্যকর নির্বাচন করা যায় সেদিকে আমাদের মনোযোগী হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। সাবেক রাষ্ট্রপতি মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, বাংলাদেশ ও ভারত উভয়েরই উচিত সম্পর্ক উন্নয়নের পথ বেছে নেওয়া। 2 দেশের মধ্যেই বর্তমানে টানাপোড়েন আছে, সম্পর্ক বেশ খারাপ অবস্থায়। উচিত হবে এটি আরও খারাপের দিকে না নিয়ে যাওয়া। সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশ ও ভারত 2 দেশই উপকৃত হয়। কেউ হয়তো বেশি উপকৃত হবে, কেউ কম। তিনি বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করলেও বলতে হয়, এই বৈরিতা থেকে কেউ কিছু অর্জন করবে না। মাহফুজুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামনে যেহেতু নির্বাচন আছে সেহেতু সময়টা বেশ স্পর্শকাতর। উভয় দেশের জন্যই মঙ্গলজনক হবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়। একই সঙ্গে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্মাণের বিষয়েও ভারতের সচেষ্ট হওয়া উচিত। এখনও যদি ভারতের দিক থেকে বৈরিতা অব্যাহত থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটি নির্বাচনে প্রভাব ফেলবে। দেখা যাবে এমন সরকার নির্বাচিত হচ্ছে বা জনগণ এ ধরনের রিপ্রেজেন্টেটিভকে বেছে নিচ্ছে যাদের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে। সেরকম কিছু হলে ভারতের জন্য লাভজনক কিছু হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। সার্বিক পরিস্থিতির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। নিন্দা ও উদ্বেগ প্রকাশ ছাড়াও এসব ঘটনার জন্য ভারত সরকারের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। বিবৃতিতে গত 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আবাসস্থলে এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের কথা উল্লেখ করে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল কর্মীদের নিরাপত্তায় বিঘ্নিত করে না, বরং 2 দেশের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ সরকার ভারতকে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সকল মিশন ও কূটনৈতিক কর্মীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত কূটনৈতিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষণা প্রতিবেদন। সম্প্রতি ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সোনালী অধ্যায়ের পর বাংলাদেশ ভারত সম্পর্ক সঠিক পথে ফেরানো শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আওয়ামী লীগের ওপর নির্ভর হওয়ায় 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব বেড়েছে। ভারতকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে হলে আওয়ামী লীগ নির্ভরতা থেকে সরে আসতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে ভোট পাওয়ার জন্য ভারত বিরোধী মনোভাব পরিহার করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচনের পর ভারতের উচিত হবে বাংলাদেশের নতুন সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অন্যদিকে এর বিপরীতে বাংলাদেশের নতুন সরকারকেও ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়গুলোর প্রতি
মনোযোগী হতে হবে। এই প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সম্ভবত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। আগামী নির্বাচনের ফলাফলে যে সরকার বাংলাদেশে আসবে তাদের নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে ঢেলে সাজানো হতে পারে। মাহফুজুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামনে যেহেতু নির্বাচন আছে সেহেতু সময়টা বেশ স্পর্শকাতর। উভয় দেশের জন্যই মঙ্গলজনক হবে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়। একই সঙ্গে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নির্মাণের বিষয়েও ভারতের সচেষ্ট হওয়া উচিত। এখনও যদি ভারতের দিক থেকে বৈরিতা অব্যাহত থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটি নির্বাচনে প্রভাব ফেলবে। দেখা যাবে এমন সরকার নির্বাচিত হচ্ছে বা জনগণ এ ধরনের রিপ্রেজেন্টেটিভকে বেছে নিচ্ছে যাদের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব কাজ করছে। সেরকম কিছু হলে ভারতের জন্য লাভজনক কিছু হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। সার্বিক পরিস্থিতির বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। নিন্দা ও উদ্বেগ প্রকাশ ছাড়াও এসব ঘটনার জন্য ভারত সরকারের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। বিবৃতিতে গত 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আবাসস্থলে এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের কথা উল্লেখ করে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল কর্মীদের নিরাপত্তায় বিঘ্নিত করে না, বরং দুদেশের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ সরকার ভারতকে এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সকল মিশন ও কূটনৈতিক কর্মীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত কূটনৈতিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষণা প্রতিবেদন। সম্প্রতি ব্রাসেলস ভিত্তিক অলাভজনক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আসনগুলো সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1 ও নারায়ণগঞ্জ 4। তবে দল ছাড় দিলেও বিএনপি নেতারা ছাড় দিতে নারাজ। ওইসব আসনে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন। তবে নীলফামারী 1 আসনে দলের ছাড় দেওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এদিকে কয়েকটি মিত্র দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আজকালের মধ্যে আরও কয়েকটি আসন ছেড়ে দেওয়ার কথা রয়েছে বিএনপির। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও নারায়ণগঞ্জ 4 আসনে মুফতি মনির হোসেন কাসেমিকে ছেড়ে দেওয়া হয়েছে। এসব আসনে তারা তাদের দলীয় খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন। জমিয়তে উলামায়ে ইসলামকে সর্বপ্রাচীন দল হিসাবে উল্লেখ করে তিনি বলেন, এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। অন্য সব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের কোনো প্রার্থী রাখবে না। বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে মিত্রদের কয়েকজন 2-1 দিনের মধ্যে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি আলোচনায় আছে। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলের শীর্ষ কয়েকজন নেতা তাদের দলীয় পদ ছেড়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন তারা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই আমি নির্বাচন করব। বড় দলকে তাদের ভালো মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তের সঙ্গে তারা জোট করেছেন, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারবো না, তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমে দেবে। সিলেট ব্যুরো জানায়, সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপির কেন্দ্র ছাড় দিলেও ওই আসনে ছাড় দিচ্ছেন না বিএনপির মনোনয়ন দাবিদার মামুনুর রশিদ মামুন।
চাকসুর সাবেক নেতা মামুন মঙ্গলবার যুগান্তরকে বলেন, এ আসনে প্রার্থী ঘোষণার খবর পেয়েছি। এরও অনেক আগে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন ভোটাররা। আমার মনোনয়নও তারা সংগ্রহ করেছেন। আমি দীর্ঘদিন ধরে এ এলাকার মাঠে কাজ করছি। আমি দলের মনোনয়ন চেয়ে আসছি। এখানে কাউকে ছাড় দেওয়ার অধিকার এলাকার ভোটাররা আমাকে দেননি। সিলেট 5 আসনের প্রার্থী ঘোষণার পর শুধু মনোনয়ন প্রত্যাশী নন, স্থানীয় বিএনপি নেতারাও চরম ক্ষুব্ধ হয়েছেন। নারায়ণগঞ্জ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। এরই মধ্যে এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ আলম এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে। মোহাম্মদ আলী বলেন, অবশ্যই আমি নির্বাচন করব। মশিউর রহমান রনি জানান, জমিয়তের মার্কা আর ধানের শীষ মার্কা এক নয়। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন, অন্য মার্কায় নয়। মোহাম্মদ শাহ আলম জানান, দলীয় হাইকমান্ড কোন যুক্তিতে আসনটি জমিয়তকে ছেড়েছে সেটি দলীয় হাইকমান্ড বলতে পারবে। তবে দল মাঠের জরিপকে প্রাধান্য দেয়নি। এটি বিএনপির আসন। দলীয় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী চান। তবে নীলফামারী 1 আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে ছাড় দেওয়াকে ইতিবাচক হিসাবেই গ্রহণ করেছেন আসনটির স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কাছে নানামুখী চ্যালেঞ্জ ও শঙ্কার কথা তুলে ধরেছেন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও অর্থ প্রবেশ করছে, যা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে। ভোটার উপস্থিতি কমাতে টাকার প্রভাব খাটানোর আশঙ্কার কথাও তারা উল্লেখ করেন। পাশাপাশি সন্ত্রাসীরা অপরাধ করে সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন কর্মকর্তারা। মঙ্গলবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনের শাসন কাকে বলে তা আমরা দেখিয়ে দিতে চাই। বৈঠকে মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্পষ্ট নির্দেশনা চান এবং নিজেদের নেওয়া প্রস্তুতিমূলক পদক্ষেপও তুলে ধরেন। তারা ঐতিহাসিক মডেল নির্বাচন আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচন কমিশনও আশ্বাস দিয়ে জানায়, আইনানুগ দায়িত্ব পালনে কোনো কর্মকর্তাকে একা থাকতে হবে না, ইসি সবসময় পাশে থাকবে। সন্ত্রাসীদের এলাকা ছাড়া করার উপর জোর দেন কমিশনাররা। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে 2 ধাপে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা সহ মোট 226 জন কর্মকর্তা অংশ নেন। প্রথম ধাপে সিইসি ও 4 নির্বাচন কমিশনার বক্তব্য দেন। দ্বিতীয় ধাপে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বখশ চৌধুরী এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টদের তালিকা করে আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক চাপ বা তদবির আমলে না নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ অস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপরও জোর দেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের সক্ষমতা রয়েছে। তিনি বলেন, সামাজিক দাবি দেওয়া ও সড়ক অবরোধের নামে যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে তা বন্ধ করার সময় এসেছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। বৈঠকে বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা জোরদার, সন্ত্রাসীদের চলাচল কঠোর নজরদারিতে আনা, জেলখানায় মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ, ড্রোন ও এআই প্রযুক্তির অপব্যবহার রোধ, সাইবার নজরদারি বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থার অপব্যবহার ঠেকানোর কথাও উঠে আসে। শেষ পর্যায়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, এই নির্বাচন ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে। ম্যানেজড নির্বাচনের অপবাদ থেকে দেশকে বের করে আনতে সবাইকে সাহসী ও আইন নির্ভর সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আপনারা যখন আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন, তখন নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করাও সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দেশে ফিরবেন। তার আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। ফলে বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অনেক প্রার্থী নিজের অবস্থান জানান দিতে কর্মীদের নিয়ে আগেভাগে ঢাকায় চলে এসেছেন। কেউ কেউ যানজট ও ভোগান্তি বিবেচনায় চলে এসেছেন আগেই। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক হোটেল ও মোটেলগুলোতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। আবাসিক হোটেলগুলোর প্রায় সব রুম বুকিং হয়ে গেছে। ফাঁকা নেই 3 তারকা মানের বা তার নিচের দিকের হোটেলের রুম। এমন পরিস্থিতিতে রাজধানীর কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করার খবরও পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে কক্ষ ভাড়ার চাহিদা হঠাৎ বেড়ে গেছে। অনেক হোটেলে অগ্রিম বুকিং সম্পন্ন হয়ে যাওয়ায় নতুন করে কক্ষ পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে পল্টন, মতিঝিল, ফকিরাপুল, শাহবাগ, কাওরান বাজার, সায়েদাবাদ ও আশেপাশের এলাকাগুলোতে এই চাপ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। হোটেল মালিকরা এই সুযোগে স্বাভাবিক পরিস্থিতির তুলনায় অতিরিক্ত রুম ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের গণসংবর্ধনা যে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে তাতে কোনো সন্দেহ নেই। তার দেশে প্রত্যাবর্তন ঘিরে শুধু বিমানবন্দর আর 300 ফিট নয়, বরং পুরো ঢাকা শহরে মানুষের সমাগম হবে। হোটেল ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসছেন। কেউ কেউ একাধিক দিন থাকার জন্য কক্ষ ভাড়া নিচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় আবাসিক হোটেলগুলোতে ব্যস্ততা অনেক বেড়েছে। তবে ঢাকার বাইরে থেকে আসা সবাই হোটেলে অবস্থান করবেন না। অনেকেই ঢাকায় অবস্থানরত আত্মীয়স্বজন, পরিচিতজন কিংবা দলের নেতাকর্মীদের বাসাবাড়িতে উঠছেন। এতে করে বিভিন্ন আবাসিক এলাকায়ও অতিরিক্ত লোকসমাগম লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা আজিজুল হক তার কর্মীদের নিয়ে আজ ঢাকায় আসবেন, কিন্তু রুম ফাঁকা না থাকায় কোনো হোটেল বুকিং করতে পারেননি। যুগান্তরকে তিনি বলেন, অনেক আগে থেকে রুম বুকিং করার চেষ্টা করেছি, কিন্তু ঢাকার আবাসিক হোটেলগুলোতে রুম খালি না থাকায় সম্ভব হয়নি। খোলা আকাশের নিচে রাত যাপনের মানসিক প্রস্তুতি নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ করবেন বলে জানান তিনি। এদিকে রাজধানীতে মানুষের সংখ্যা বাড়ার কারণে যান চলাচল, আবাসন ব্যবস্থা ও সার্বিক জনজীবনে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নগর পরিকল্পনাবিদদের মতে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হঠাৎ করে মানুষের চাপ বাড়লে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে তাৎক্ষণিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আবাসন, নিরাপত্তা, যান চলাচল ও জনশৃঙ্খলা সবকিছু একসঙ্গে সামাল দিতে হয় প্রশাসনকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা যুগান্তরকে বলেন, দীর্ঘ 17 বছর পর প্রিয় নেতা তারেক রহমানকে এক পলক দেখতে সারা দেশের দলীয় নেতাকর্মীরা ঢাকা আসবেন। দলীয় কর্মসূচি সফল করতে আমরা রাত দিন কাজ করছি। তবে এত সংখ্যক মানুষের আবাসিক ব্যবস্থা করা সম্ভব নয়। ইতোমধ্যে সব ধরনের আবাসিক হোটেল বুকিং হয়ে গেছে। বেশিরভাগ মানুষ মাঠঘাট ও রাস্তায় অবস্থান নেবে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর বৃহস্পতিবার স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর 300 ফিট সড়কে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি যাবেন 300 ফিট সড়কের সংবর্ধনা মঞ্চে। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। বলা যায়, তারেক রহমানের প্রত্যাবর্তন রূপ নিয়েছে টক অফ দ্য কান্ট্রিতে। শুধু দলীয় শক্তি প্রদর্শন নয়, বরং তারেক রহমানের এই আগমনকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক নতুন মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।